और मान्यवर, यहां एक सदस्य ने तो कह दिया, एक सदस्य ने कह दिया माइनॉरिटी इस कानून को स्वीकार नहीं करेगी। क्या धमकाना चाहते हो भाई? संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। সবার প্রথমে কেন্দ্রীয় সরকারকে জানায় অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে এই কালো আইনটিকে সংশোধন করার জন্য। মানে আমি কী নিয়ে কথা বলতে চলেছি আশা করি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, ওয়াকফ বিলকে নিয়ে। ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখুন, আর তাহলে আপনাদের মোটামুটি একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে যে ওয়াকফ বিলটা কি আর এটা কেন সংশোধন করা উচিত ছিল। চলুন আপনাদের সব কিছু জানায় বিস্তারিত। 1945 সালে সংসদে প্রথম ওয়াকফ আইন পাশ হয়। পরবর্তীতে এটি বাতিল করা হয়, এমনকি 1995 সালে একটি নতুন ওয়াকফ আইন পাশ হয় যা ওয়াকফ বোর্ডগুলিকে আরও ক্ষমতা দেয়। 2013 সালে এই আইনটি আরও সংশোধন করে ওয়াকফ বোর্ডগুলিকে কারো সম্পত্তি ছিনিয়ে নেওয়ার সীমাহীন ক্ষমতা দেয়া হয়, এমনকি কোনো আদালতও চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখেনি। 2014 সালের মার্চ মাসে লোকসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক আগেই কংগ্রেস এই আইন ব্যবহার করে দিল্লির 123টি প্রধান সম্পত্তি দিল্লি ওয়াকফ বোর্ডকে উপহার দেয়। এই কালো আইনের কারণে দেশে এখনও পর্যন্ত হাজার হাজার একর হিন্দু জমি ছিনিয়ে নেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে তামিলনাড়ু ওয়াকফ বোর্ড তামিলনাড়ুর 6টি গ্রামকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করেছে, যার মধ্যে 1500 বছরের পুরনো একটি হিন্দু মন্দিরও রয়েছে। সহজ কথায় মুসলিম দাতব্য প্রতিষ্ঠানের নামে সাম্প্রতিক দাবি করার জন্য ওয়াকফ বোর্ডের সীমাহীন ক্ষমতা রয়েছে, কিন্তু এটি কিভাবে অধিকার পেয়েছে তা বুঝতে হলে আমাদের ইতিহাসের পাতাকে আগে উল্টোতে হবে। প্রকৃতপক্ষে পাকিস্তান থেকে দেশভাগের পর যে সমস্ত হিন্দু ভারতে এসেছিল, পাকিস্তানে তাদের সম্পত্তি মুসলমানদের দখলে ছিল, পাকিস্তান সরকারও কিন্তু ভারত সরকার ভারত থেকে পাকিস্তানে যাওয়া মুসলমানদের জমি ওয়াকফ বোর্ডগুলিকে দিয়ে দেয়। এরপর 1954 সালে ওয়াকফ বোর্ড আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু 1995 সালে ওয়াকফ বোর্ড আইন পরিবর্তিত করে ওয়াকফ বোর্ডগুলিকে জমি অধিগ্রহণের সীমাহীন অধিকার দেওয়া হয়। এরপর ওয়াকফ বোর্ডের সম্পত্তি বৃদ্ধি পায়। ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে বর্তমানে ওয়াকফ বোর্ডের মোট 8,54,509টি সম্পত্তি রয়েছে, যা 8 লক্ষ একরেরও বেশি জমি জুড়ে বিস্তৃত। আপনি জেনে এটা অবাক হবেন যে সেনাবাহিনী ভারতের রেলওয়ের পরে বেশিরভাগ জমি ওয়াকফ বোর্ডের কাছে আছে, মানে 3য় নম্বর স্থানে। আর এটা বহাল থাকলে গোটা ভারতটাই তারা নিজেদের বলে দাবি করবে। 2009 সালে ওয়াকফ বোর্ডের সম্পত্তি 4 লক্ষ একরের জমি বিস্তৃত ছিল, যা এখন দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। যেখানে দেশে জমি আগের মতোই আছে, তাহলে ওয়াকফ বোর্ডের জমি কিভাবে বাড়ছে লাগাতার? দেশ যেখানে ওয়াকফ বোর্ডের কবরস্থানের সীমানা প্রাচীর তৈরি করে, সেখানেই তারা ওর চারপাশের জমিকে তাদের সম্পত্তি বলে মনে করে। সেমভাবে অবৈধ মাজার এমনকি মসজিদগুলোকে ধীরে ধীরে ওয়াকফ বোর্ডের তাদের সম্পত্তি হিসাবে ঘোষণা করে। সহজ ভাষায় লোকেরা এটিকে দখল বলে, আর ওয়াকফ বোর্ড এই দখলের অধিকার পেয়েছে। 1995 সালে ওয়াকফ আইনের 3 নম্বর ধারায় বলা হয়েছে, যদি ওয়াকফ মনে করে জমিটি একজন মুসলিমের, তাহলে এটি ওয়াকফের সম্পত্তি। এখানে উল্লেখ করা উচিত যে কেবল ওয়াকফের কথা ভাবা যথেষ্ট, ওয়াকফ বোর্ডের জন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই। যদি ওয়াকফ স্বীকার করে যে আপনার সম্পত্তি আপনার নয় বরং ওয়াকফ বোর্ডের, তাহলে আপনি আদালতেও যেতে পারবেন না। ভাবতে পারছেন কতটা নিষ্ঠুরতর? আপনি ওয়াকফ ট্রাইব্যুনালের আদালতের কাছে যেতে পারেন। ওয়াকফ আইনের 85 ধারায় বলা হয়েছে, যদি আপনি ওয়াকফ বোর্ড ট্রাইব্যুনালকে সন্তুষ্ট করতে না পারেন যে এটি আপনার নিজস্ব জমি, তাহলে আপনাকে জমিটি খালি করার নির্দেশ দেওয়া হবে। ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কোনো আদালত এমনকি সুপ্রিম কোর্ট ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। ওয়াকফ আইনের 40 ধারায় বলা হয়েছে যে যখন ওয়াকফ বোর্ড কোনো ব্যক্তির জমির উপর দাবি করে, তখন জমির ওপর দাবি প্রমাণ করার দায়িত্ব ওয়াকফ বোর্ডের নয়, বরং জমির প্রকৃত মালিককে তার জমির মালিকানা প্রমাণ করতে হবে। অর্থাৎ যদি ওয়াকফ বোর্ড কোনো জমি দাবি করে, তাহলে বুঝতে হবে ওয়াকফ বোর্ড জমির মালিক হয়ে গেছে। ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ওয়াকফ আইনের মতো ধর্মীয় আইন কিভাবে প্রযোজ্য হলো? প্রশ্ন হলো, কেন আজকের দিনে ভারতের ভেতরে হিন্দু, খ্রিস্টান, শিখদের জন্য এমন কোনো আইন নেই? কেবল মুসলমানদের জন্য কেন?
বিড়ম্বনাটা দেখুন। 1991 সালে উপাসনালয় আইন তৈরি করা হয়েছিল, যেখানে বলা হয়েছে যে দেশের স্বাধীনতার সময় বিদ্যমান ধর্মীয় স্থানগুলি যেমন আছে তেমনই থাকবে। একই সময়ে 1995 সালে ওয়াকফ আইন কার্যকর হয়, যা সারা দেশে ওয়াকফ বোর্ডকে যে কোনো সম্পত্তির ওপর তার অধিকার দাবি করার অধিকার দেয়। সংক্ষুব্ধ পক্ষ এর বিরুদ্ধে দেশের কোনো আদালতে অ্যাপিল করতে পারে না। ধর্মনিরপেক্ষ দেশে এমন আইন থাকা শুনতে অদ্ভুত লাগছে না? অথচ কোনো মুসলিম দেশে এমন কোনো আইন নেই। যেমন ধরে নিন তুরস্ক, লিবিয়া, মিশর, সুদান, লেবানন, সিরিয়া, জর্ডান, ইরাকের মতো ইসলামিক কান্ট্রিগুলিতেও ওয়াকফ বোর্ড বা ওয়াকফ আইন নেই। ভারতীয় ওয়াকফ আইনের কোনো স্থান থাকা উচিত নয়। সরকারের উচিত ওয়াকফ আইন বাতিল করা, কারণ এটি স্পষ্টই অসাংবিধানিক। কেননা এটি থাকলে ধীরে ধীরে গোটা ভারতবর্ষটায় তারা নিজেদের বলে দাবি করবে, হিন্দুদের সম্পত্তিগুলোকে তারা দখল করে নেবে। বুঝতে পারছেন ইসলাম কতটা ভাইরাস, কতটা ডেঞ্জারাস, আর কি কারণে, আর এদের এজেন্ডা কি? যেটাই হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি এর সম্পর্কে যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি আপনাদের ডিটেলস ভিডিও বানিয়ে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।